ভূগোল বললেই কি আমাদের মাথায় শুধু মানচিত্র, পাহাড় বা নদীর ছবি ভাসে? সাধারণত তাই তো হয়। কিন্তু আজকের আলোচনাটা ভূগোলকে একটু অন্য চোখে দেখাবে। আমরা কথা বলবো সামাজিক ভূগোল নিয়ে। ঠিক, আধুনিক ভূগোলের একটা নতুন আর খুব গুরুত্বপূর্ণ শাখা এটা। আর এই আলোচনাটা আমরা করছি রাজীব পাত্রের লেখা কিছু গবেষণাধর্মী নোটসের উপর ভিত্তি করে, মানে যেখানে সামাজিক ভূগোলের মূল বিষয়গুলো খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আমাদের লক্ষ্য সেটাই, সমাজ আর স্থান মানে জায়গা, এই দুটো কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে সেই গভীর সম্পর্কটা বোঝা। আর সামাজিক ভূগোলের মূল ধারণাগুলো কি, কেনই বা এগুলো আজকের দিনে জানা দরকারি, তাই না? একদম। আসলে এই শাখাটা তো এখনো তৈরি হচ্ছে। যেমন ধরুন, জোন্স ও আইলস সেই ১৯৭৭ সালেই বলেছিলেন এটা বিভিন্ন তত্ত্ব আর পদ্ধতির মিশ্রণে ধীরে ধীরে বিকশিত হচ্ছে। মানে এটা স্থির নয়, পরিবর্তনশীল। ঠিক। এমনকি নক্স ১৯৮৭ সালে বেশ মজার করে বলেছিলেন এটা একটা ইলেকট্রিক মিক্সচার। ইলেকট্রিক মিক্সচার, ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে নানা ধরনের গবেষণা, অভিজ্ঞতা, তত্ত্ব আর বিশ্লেষণের একটা জীবন্ত মিশ্রণ। দারুণ তুলনা। তাহলে গোড়া থেকে শুরু করা যাক। সহজ কথায় বললে সামাজিক ভূগোল কি তাহলে সামাজিক বিজ্ঞান আর ভূগোলের একটা মিশ্রণ? এর আসল ফোকাসটা কোথায়? হ্যাঁ, অনেকটা তাই। কার্টার ও জোন্স যেমন বলেছেন, এর মূল কাজ হল সমাজের বিভিন্ন উপাদান, মানুষের সম্পর্ক, তাদের কাজকর্ম, নানান সামাজিক প্রক্রিয়া, এই সব কিছুর স্থানিক বিন্যাস বিশ্লেষণ করা। স্থানিক বিন্যাস মানে স্পেস বা জায়গার নিরিখে দেখা? একদম। সমাজে যা কিছু ঘটছে, ভালো হোক বা মন্দ, সেটা কোথায় ঘটছে, কেন সেই নির্দিষ্ট জায়গাতেই ঘটছে, আর সেই জায়গার সাথে তার সম্পর্কটা কি, এটাই সামাজিক ভূগোলের মূল প্রশ্ন। শুধু কি ঘটছে নয়, বরং কোথায় এবং কেন ঘটছে সেটার ওপর জোর দেওয়া। বেশ আকর্ষণীয়। মানে আমাদের চারপাশের জগৎ, আমাদের পরিবেশ কিভাবে আমাদের সামাজিক জীবনকে প্রভাবিত করছে। হ্যাঁ, আর উল্টোটাও, আমরাও তো আমাদের চারপাশের স্থানকে নানাভাবে তৈরি করি, পাল্টে দিই। দুটো দিকই এর আওতায় পড়ে। আচ্ছা, সূত্র অনুযায়ী এই বিষয়টাকে বোঝার জন্য 4টে প্রাথমিক দিক আছে, তাই তো? প্রথমটা হলো স্থান ও জনগোষ্ঠীর কার্যক্রম। ঠিক। এর মানে হলো বিভিন্ন জনগোষ্ঠী, ধরন ধনী, দরিদ্র বা বিভিন্ন ধর্ম, ভাষার মানুষ, আদিবাসী সম্প্রদায়, তারা নির্দিষ্ট জায়গায় কিভাবে থাকে, তাদের জীবনযাত্রা কেমন, হ্যাঁ, কি ধরনের কাজ করে, আর সেই পরিবেশের সঙ্গে কিভাবে মানিয়ে নেয়, তাদের আচরণ কেমন হয়। স্থান বদলালে একই গোষ্ঠীর মানুষের জীবনযাত্রাও কিন্তু পাল্টে যেতে পারে। এই সব কিছু খুঁটিয়ে দেখা। বুঝলাম। দ্বিতীয় দিকটা হলো বিন্যাস বা ডিস্ট্রিবিউশন। এটা শুনলেই তো ম্যাপ বা মানচিত্রের কথা মনে আসে। হ্যাঁ, মানচিত্র একটা জরুরি অংশ, কিন্তু এটা শুধু নকশা আকার থেকে বেশি কিছু। কিরকম? এটা শুধু কোথায় কি আছে তা দেখানো নয়, সামাজিক বিভিন্ন ঘটনার স্থানিক বিস্তারটা কেমন, মানে কোথায় ঘন, কোথায় পাতলা, সেটা নির্ণয় করে মানচিত্রে ফুটিয়ে তুললে অনেক গভীর প্যাটার্ন বা ধারা বেরিয়ে আসে। যেমন ধরুন, দেশভাগের পর কলকাতায় শরণার্থীরা কোথায় কোথায় বসতি স্থাপন করেছিলেন, সেই বিন্যাসটা দেখলে তৎকালীন সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি বোঝা যায়। আচ্ছা। এই বিন্যাসগুলো অনেক সময় সামাজিক বিভেদ, সুযোগ বন্টনের অসমতা, এগুলোকেও স্পষ্ট করে তোলে। মানে এই বিন্যাসগুলো এমনি এমনি হয় না, এর পেছনে কারণ থাকে। তার মানে এই যে বিন্যাসগুলো তৈরি হচ্ছে, সেগুলো আসলে কোনো না কোনো প্রক্রিয়ার ফল। এখানেই কি তৃতীয় বিষয়টা আসছে, প্রক্রিয়া বিশ্লেষণ? একদম ঠিক ধরেছেন। কোনো একটা নির্দিষ্ট স্থানিক বিন্যাস, যেমন ধরুন শহরের কোনো অংশে লোকজনের ভিড় বেশি, আবার কোথাও বেশ ফাঁকা, সেটা কেন ঘটছে? এর পেছনের কারণটা কি? হ্যাঁ, এর পেছনে কোনো সামাজিক, অর্থনৈতিক বা এমনকি প্রাকৃতিক প্রক্রিয়া কাজ করছে, সেটাই খুঁজে বের করা হলো প্রক্রিয়া বিশ্লেষণ। একটা উদাহরণ দিলে ভালো হয়। এই যে ধরুন কলকাতার বিবাদী বাগ এলাকা, দিনের বেলা সেখানে যেরকম ভিড় হয়, অফিস টাইমের পরে বা ছুটির দিনে তো তেমন থাকে না। ঠিক। এই যে জনসংখ্যার এত তারতম্য, এটা তো একটা নির্দিষ্ট আর্থসামাজিক প্রক্রিয়ারই ফল, তাই না? এই বিশ্লেষণ শুধু বর্তমান অবস্থাটা নয়, কেন এমনটা হচ্ছে আর কিভাবে এই পরিবর্তনটা ঘটছে সেই ধারাটা বুঝতেও সাহায্য করে। বোঝা গেল। তাহলে আমরা প্রথমে দেখলাম কারা কোথায় থাকে বা কাজ করে,
জনগোষ্ঠী ও স্থান। তারপর দেখলাম কিভাবে তারা ছড়িয়ে আছে, বিন্যাস। আর তারপর বুঝলাম কেন এভাবে ছড়িয়ে আছে, প্রক্রিয়া। এর পরের ধাপটা কি তাহলে? স্বাভাবিকভাবেই আসে এবার কি করা উচিত, মানে চতুর্থ ভাগটা, মূল্যায়ন ও সামাজিক পরিকল্পনা। ঠিক তাই। এই ধাপে এসে সামাজিক ভূগোল তার জ্ঞানকে সরাসরি বাস্তবে প্রয়োগ করে। সমস্যা রয়েছে এমন এলাকাগুলো চিহ্নিত করা হয়। যেমন ধরুন, কোথায় অপরাধ বেশি, কোথায় বেকারত্ব বেশি, বা কোথায় ভালো স্বাস্থ্য পরিষেবা নেই, সেই সমস্যার স্থানিক চরিত্রটা বোঝা, তার প্রভাব বিশ্লেষণ করা, আর তার ভিত্তিতে উন্নয়নের পরিকল্পনা বা নকশা তৈরি করা। তার মানে এটা পলিসি মেকিংয়ে সাহায্য করে? অবশ্যই। যেমন কোনো একটা এলাকায় হয়তো দেখা গেল শিক্ষার হার কম আর অপরাধের হার বেশি। তখন হয়তো পরিকল্পনা নেওয়া হলো সেখানে শিক্ষার সুযোগ বাড়িয়ে অপরাধ কমানোর চেষ্টা করা হবে। এখানে বিশ্লেষণটা সরাসরি নীতি নির্ধারণে কাজে লাগছে। খুব গুরুত্বপূর্ণ। এই 4টে মূল স্তম্ভ ছাড়াও তো সূত্রে আরও কিছু গভীর বিশ্লেষণের কথা বলা হয়েছে, যেমন সামাজিক গোষ্ঠী আর শ্রেণী নিয়ে আলোচনা। হ্যাঁ, কারণ সমাজ তো আর একরকম নয়, বিভিন্ন গোষ্ঠী থাকে। প্রাথমিক গোষ্ঠী যেমন পরিবার, আবার গৌণ গোষ্ঠী যেমন ধরুন একই পেশার লোকজনের সংগঠন। আর শ্রেণী মানে ক্লাস? হ্যাঁ, শ্রেণী নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। এই শ্রেণী অনুযায়ী মানুষের সুযোগ সুবিধা, থাকার জায়গা, এমনকি জীবনধারণের পদ্ধতির মধ্যেও কিন্তু স্থানিক পার্থক্য দেখা যায়। সামাজিক ভূগোল এই বৈষম্যগুলোর ভৌগোলিক দিকটা তুলে ধরে। কোথায় সুযোগ বেশি, কোথায় কম, এই প্রশ্নগুলো খুব জরুরি। আর বিভিন্ন সূচক ব্যবহারের কথাও তো আছে। ধর্ম, শিক্ষা, লিঙ্গ অনুপাত, পেশা, এইসব এগুলো কিভাবে কাজে লাগে পারেন? মানে এলাকাগুলোর চরিত্র বোঝা যায়? একদম। যেমন কোথায় কোন ধর্মের বা ভাষার লোক বেশি থাকেন, কোথায় শিক্ষার হার কেমন, কোথায় কোন পেশার মানুষ বেশি কেন্দ্রীভূত, বা ধরুন লিঙ্গ অনুপাতের হার এলাকাভেদে কীরকম, এইসব তথ্য স্থানিক বিশ্লেষণের মাধ্যমে একটা অঞ্চলের সামাজিক চরিত্র বুঝতে সাহায্য করে। অনেকটা যেন এলাকার একটা সামাজিক এক্স-রে করা। এর পাশাপাশি বিভিন্ন দার্শনিক দৃষ্টিকোণের কথাও বলা হয়েছে। প্রত্যক্ষবাদ, গঠনবাদ, উত্তরাধুনিকতাবাদ। এগুলো কি শুধু তত্ত্বকথা, নাকি এর কোনো বাস্তব প্রয়োগ আছে? না, এগুলো শুধু তত্ত্বের কচকচানি নয়। কোন দৃষ্টিকোণ থেকে সমস্যাটাকে দেখা হচ্ছে তার উপর কিন্তু সমাধানের পথটাও অনেকখানি নির্ভর করে। কিরকম? যেমন ধরুন, প্রত্যক্ষবাদ বা পজিটিভিজম জোর দেয় তথ্যের উপর, যা মাপা যায়, গোনা যায়, ডেটা নির্ভর বিশ্লেষণ। আচ্ছা। অন্যদিকে মূলকবাদ বা রিয়েলিজম অথবা উত্তরাধুনিকতাবাদ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি বা সমাজের বৃহত্তর কাঠামোর প্রভাব, এগুলোর ওপর জোর দেয়। একটা উদাহরণ ধরা যাক, কোনো বস্তি এলাকার উন্নয়নের পরিকল্পনা হচ্ছে। শুধু ডেটা দেখলে হয়তো একটা সমাধান মনে হবে, কিন্তু সেখানকার মানুষের সঙ্গে কথা বললে, তাদের অভিজ্ঞতা শুনলে হয়তো সম্পূর্ণ অন্যরকম সমাধানের কথা ভাবতে হবে। তাই এই দার্শনিক ভিত্তিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কোন চশমা পরে আপনি দেখছেন সেটার ওপর অনেক কিছু নির্ভর করে। ঠিক। সব মিলিয়ে তাহলে দাঁড়াচ্ছে সামাজিক প্রক্রিয়া, মানে সমাজে যা যা চলে, যেমন সহযোগিতা, দ্বন্দ্ব, মানিয়ে নেওয়া, বৈষম্য, যোগাযোগ, ক্ষমতার ভাগাভাগি, আবার নতুন প্রযুক্তি বা জীবনধারার প্রভাবে যে পরিবর্তনগুলো আসে, এই সব কিছুর স্থানিক দিকটা বিশ্লেষণ করাই সামাজিক ভূগোলের মূল কাজ। একদম। মূল কথাটা হলো, সামাজিক ভূগোল আমাদের বুঝতে সাহায্য করে যে মানব সমাজ শুধু সময়ের সঙ্গেই বদলায় না, জায়গার নিরীক্ষেও এর গঠন, এর ভেতরের বৈষম্য আর সমস্যাগুলো আলাদা আলাদা রূপ নেয়। আর এই বোঝাটা শুধু জানার জন্য জানা নয়। না, এটা আমাদের চারপাশের পৃথিবীকে আরও ভালোভাবে বোঝার এবং হয়তো একটু উন্নত করার একটা পথ দেখায়। তাই পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এর ভূমিকাটা এত গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনা থেকে এটা খুব স্পষ্ট হলো যে সমাজ আর স্থান এরা সত্যিই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সামাজিক ভূগোল এই জটিল কিন্তু জরুরি সম্পর্কের গভীর দিকগুলো আমাদের সামনে তুলে ধরে। হ্যাঁ, এটা আমাদের ভাবতে শেখায় যে আমরা যেখানে বাস করি সেই জায়গাটা আসলে শুধু ইট কাঠ পাথরের একটা সমষ্টি নয়, বরং সেটা সামাজিক সম্পর্কের একটা জীবন্ত প্রতিচ্ছবি। ঠিক। এবার তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই।
একটু ভাবুন তো, যদি নিজের পাড়া বা এলাকার সামাজিক ভূদৃশ্য, মানে সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের সম্পর্ক, সুযোগ সুবিধা, অভাব অভিযোগ আর পরিবেশ মিলে যে সামগ্রিক ছবিটা তৈরি হয়, সেটা সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারি, তাহলে কি সেই জায়গাটাকে দেখার বা বোঝার দৃষ্টিভঙ্গিটা একটু হলেও বদলে দিতে পারে?